ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশের প্রথম ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। চলো আমরা সরাসরি বোর্ড ওয়ার্কে চলে যাই, আমাদের ক্লাস শুরু করি। এটা তড়িৎ চুম্বকীয় আবেশের সেকেন্ড ক্লাস। তো আগের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি যে কোনো একটা কুণ্ডলী, তার মধ্য দিয়ে যদি চৌম্বক আবেশ রেখার পরিবর্তন হয়, চৌম্বক আবেশ রেখার পরিবর্তন হয়, তাহলে সেখানে একটি আবিষ্ট তড়িৎচালক বল বা ইনডিউসড ইএমএফ তৈরি হয় এবং তার ফলে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হয়। তো আগের ক্লাসে আমরা যে দুটো জায়গা নিয়ে মূলত আলোচনা করেছি সেটা হচ্ছে একটা কয়েল, একটা কুণ্ডলী এবং একটি চুম্বক, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, তার বিভিন্ন ক্ষেত্র, যেমন সেটা হতে পারে একটা কন্ডাক্টিং রড, পরিবাহী দণ্ড, তাকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাদের ট্রান্সলেটরি মোশন, চলন গতি করেছি, ঘূর্ণন গতি করেছি। যারা এখনো ওই ক্লাসটা করনি তারা অবশ্যই ওই ক্লাসটা করে নেবে। আজকে আমাদের এই ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে এখানেও ফ্লাক্স চেঞ্জ, কিন্তু এটা আমরা যেমন একদম আগের ক্লাসটার প্রথমে আমরা বলেছিলাম যে বিভিন্ন উপায়ে ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা চেঞ্জ করব, তার আরো কিছু ধাপ, অর্থাৎ আরো কিছু চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের বা চৌম্বক আবেশ রেখা পরিবর্তনের কিছু কিছু ক্ষেত্র আমরা এখানে করব। তো আমরা শুরু করছি সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশ দিয়ে। দেখো, বিষয়টা হচ্ছে যে এইটা হচ্ছে একটা কুণ্ডলী। এখন এই যে কয়েল আর জেনারেল রেজিস্ট্যান্স কয়েলের মধ্যে তফাৎ কি, এটাই বড় ব্যাপার, এটাকে আগে বুঝতে হবে। তা না হলে ইন্ডাকশন কয়েল সম্পর্কে কোনো ধারণাই তোমরা পাবে না। এই যে আমরা যে রেজিস্ট্যান্স, বেসিক্যালি ডিসি কারেন্ট পড়তে গিয়ে আমরা যে রেজিস্ট্যান্স পড়েছি, সেই রেজিস্ট্যান্সের তুলনায় এই কয়েলের রোধ অনেক বেশি, প্রথম কথা। আর কয়েলটা দেখছো পাকানো পাকানো আছে, মানে এর উইন্ডিংটা, অর্থাৎ এর যে পাকানোর যে ব্যাপারটা সেটাও আলাদা। তাহলে সাধারণ রোধের থেকে এটা কিন্তু একটু আলাদা আচরণ করে। যেমন ধরো আমরা থার্মোস্ট্যাট বাড়িতে ব্যবহার করি, এই যে থার্মোস্ট্যাটের যে রোধ যেটা ব্যবহার করি সেটা কিন্তু ইন্ডাকশন কয়েল। এখন এই রকম একটা কয়েলকে আমরা একটা ডিসি সোর্সের সঙ্গে লাগিয়ে দিয়েছি। তো ডিসি সোর্সের সঙ্গে লাগালে আমরা যদি এখানকার চাবিটাকে ক্লোজ করে দিই, তাহলে আমরা দেখব কি না এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। এখন রোধটা যদি খুব অল্প হয়, যেটা কমন রেজিস্ট্যান্স হয়, তাহলে সেক্ষেত্রে কারেন্ট ইনস্ট্যান্টিনিউয়াস চলে যাবে। কিন্তু এখানে যেহেতু রোধের মান অনেক বেশি, রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি, সেই জন্য কারেন্টটা গ্র্যাজুয়ালি বাড়বে। হয়তো তোমরা বলতে পারো যে এখানে টাইমটা কত টাইম বেশি লাগবে। দেখো, একটা সাধারণ উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে যদি আমরা বাড়িতে যে নর্মাল বাল্ব, মানে যে বাল্বগুলোর ফিলামেন্ট আছে, সেই বাল্বগুলো সুইচ অন করলেই বাল্বগুলো জ্বলে যায়। কিন্তু তোমরা দেখবে বিভিন্ন দোকানে বা আগে এটা বাড়িতেও থাকতো, আজকাল বাড়িতে থাকে না বেশি, হিটার, যে হিটারে সুইচ অন করলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা গনগনে গরম লাল হয়ে যায় না, ইট উইল টেক সাম টাইম, এটা কিছুটা সময় নেয়, কারণ তার রেজিস্ট্যান্স অনেক বেশি। অর্থাৎ কারেন্ট তার স্টেডি স্টেট পেতে, তার স্থির অবস্থা পেতে একটু সময় নেয়। তাহলে এখানেও যখন আমি সুইচটাকে অন করব, তখন এখান থেকে কারেন্ট বেরিয়ে সোজা কয়েলের মধ্যে দিয়ে যাবে। এবার কয়েলের মধ্যে দিয়ে যখন যাবে, তখন কারেন্ট গ্র্যাজুয়ালি বাড়বে, মানে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এরম ভাবে ধীরে ধীরে বাড়বে। এবার কারেন্টের মান বা ভ্যালু যত পরিবর্তন হবে, তত এর সঙ্গে জড়িত বা সংশ্লিষ্ট
ম্যাগনেটিক ফ্লাক্সেরও চেঞ্জ হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল ইজ চেঞ্জিং। তাহলে যখনই এখানে চেঞ্জ হবে সেখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। ফ্লাক্স চেঞ্জ মানে ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তো এই যে ইনডিউসড ইএমএফটা তৈরি হচ্ছে, এই ইনডিউসড ইএমএফ সেই লেন্জেস ল, যে লেন্জেস ল আমরা আগের ক্লাসে পড়েছি, তাহলে সে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। অপোজেস দ্য কজ হুইচ প্রডিউসড ইট, যে কারণে এটা তৈরি হয়েছে তাকে এটা বাধা দেবে। তাহলে কি কারণে এটা তৈরি করা হয়েছে? তাহলে সুইচ অন ইএমএফ দেওয়ার ফলে এটা তৈরি হয়েছে। তাহলে ওই যে ইনডিউসড ইএমএফটা তৈরি হবে, ওই ইনডিউসড ইএমএফটা অ্যাপ্লাইড ইএমএফ কে অপোজ করবে। তাহলে এই যে অ্যাপ্লাইড ইএমএফ কে অপোজ করছে, এই জন্য এটাকে বলে ব্যাক ইএমএফ। বেশ, এরপর কারেন্ট বাড়ছে বাড়ছে বাড়তে 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 একটা জায়গায় গিয়ে স্যাচুরেশন পেয়ে গেল। স্যাচুরেশন পেয়ে গেল মানে কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট হয়ে গেল। তা কারেন্টের ভ্যালু যখন কনস্ট্যান্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে যে ফ্লাক্স সেটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। আর ফ্লাক্স কনস্ট্যান্ট হয়ে যাবে মানে সেখানে কিন্তু আর ইনডিউসড ইএমএফ তৈরি হবে না, কারণ ফ্লাক্স চেঞ্জ করতে হবে। ফ্লাক্স বেশি যাক, ফ্লাক্স কম যাক, এটার সঙ্গে কিন্তু ইনডিউসড ইএমএফ এর কোনো সম্পর্ক নেই। ফ্লাক্সের চেঞ্জের সঙ্গে কেবলমাত্র সম্পর্ক আছে, যেটা আমাদের আগের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন তাহলে কি হলো না, প্রথমে ইনডিউসড ইএমএফ তৈরি হলো যেটা প্রয়োগিত ইএমএফ বা অ্যাপ্লাইড ইএমএফ কে বাধা দিল। এবার আমি কি করলাম না, সুইচ অফ করে দিলাম, লাইনটাকে কাট করলাম। তাহলে লাইনটাকে যখন কাট করব তখন কি হবে, কারেন্ট এবার কমবে, কিন্তু কমতে গেলেও ওই গ্র্যাজুয়াল ওয়েতে কমবে, ইনস্ট্যান্টিনিয়াসলি কমে যাবে না, গ্র্যাজুয়াল ওয়েতে ধীরে 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 কমবে। তাহলে ধীরে ধীরে কমলে 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, এরম ভাবে ধীরে ধীরে কমবে। তাহলে এখানে তখন আবার একটা ফ্লাক্সের চেঞ্জ হবে। তাহলে এই ফ্লাক্সের চেঞ্জ আবার লেন্জেস ল বলছে কি না, যে কারণ সেই কারণকে বাধা দেবে। তাহলে কজটা কি, সুইচ অফ, তার মানে অ্যাপ্লাইড ইএমএফ এখানে কাট করা হয়েছে। তাহলে এখন যে ইনডিউসড ইএমএফটা তৈরি হবে সেটা কিন্তু অ্যাপ্লাইড ইএমএফ কে এনহ্যান্স করবে, অর্থাৎ অ্যাপ্লাইড ইএমএফ এর দিকেই প্রবাহিত হবে, কারণ অ্যাপ্লাইড ইএমএফ তো এখানে বন্ধ হয়ে গেছে। তাহলে একে অপোজ করা মানে অ্যাপ্লাইড ইএমএফটাকে চালু রাখা। তার মানে খুব সোজা কথায় হচ্ছে যে অ্যাপ্লাইড ইএমএফ এর দিকে এটা ক্রিয়া করবে। তাহলে বলছি কি যে লেট এ কয়েল ইজ কানেক্টেড উইথ এ সেল, একটা কয়েলকে একটা সেলের সঙ্গে কানেক্ট করা হলো। অ্যাজ দ্য কারেন্ট ফ্লোজ থ্রু দ্য কয়েল এ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড অ্যারাউন্ড দ্য কয়েল। তাহলে যখনই আমরা তড়িৎ প্রবাহ পাঠালাম তখনই তার পারিপার্শ্বিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। when the current increasing, কারেন্ট তো গ্র্যাজুয়ালি বাড়ছে, when the current increasing then magnetic flux changes, তখন চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। তাহলে এর ফলে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। অ্যাকর্ডিং টু লেন্জেস ল কি বলেছিল, ইট অপোজেস দ্য অ্যাপ্লাইড ইএমএফ, প্রয়োগিত তড়িৎচালক বলকে বাধা দেবে। প্রয়োগিত তড়িৎচালক বলকে যদি বাধা দেয়, এই জন্য এই ইএমএফটাকে বলে ব্যাক ইএমএফ। এটার একটা জেনারেল অ্যাপ্লিকেশন হচ্ছে যে যখন উইন্টার পড়ে, শীতকাল পড়ে, তখন গাড়ি চালু করলে, যখনই গাড়িতে ওই স্টার্ট কি মারা হয়, স্টার্ট কি দিলেই কিন্তু গাড়ি সঙ্গে সঙ্গে চালু হয় না। কেন চালু হয় না? কারণ ওই ইঞ্জিনের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, সেটা ওই গাড়ির যে ইঞ্জিন তাকে ব্যাক ইএমএফ করে। অবভিয়াসলি শীতকাল হলে ওই রেজিস্ট্যান্স ফ্যাক্টরটা বেড়ে যায়, সেই জন্য ব্যাক ইএমএফ এখানে থাকে। যখন কারেন্ট বিকাম কনস্ট্যান্ট বা ইউনিফর্ম, তখন ফ্লাক্স লিঙ্কড, যেটা ফ্লাক্স যে লিঙ্ক থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়। আর ফ্লাক্স যখন কনস্ট্যান্ট হয়ে যাবে তখন ইনডিউসড ইএমএফ বিকাম জিরো, তখন ইনডিউসড ইএমএফ জিরো হয়ে যাবে। তখন কোনো
আর কোন রকম ওই ম্যাগনেটিক ফ্লাক্সের কোনো যতই থাকুক না কেন ইনডিউসড ইএমএফ তৈরি হবে না। এগেন ইফ কারেন্ট ডিক্রিজেস, যখন আবার কারেন্টটাকে কমানো হবে ফ্রম স্টেডি স্টেট টু জিরো, ও তখন স্টেডি স্টেট থেকে জিরো হবে, দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফ্লাক্স চেঞ্জেস, তখন আবার ফ্লাক্সের চেঞ্জ হবে, আবার একটা ইনডিউসড ইএমএফ হবে, বাট ইট ইজ ইন অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন মানে ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ইএমএফ, যে প্রয়োগিত তড়িৎচালক বল সেই দিকেই তৈরি হবে। এই যে ঘটনাটা একটা কয়েলের সঙ্গে ঘটে, এই ঘটনাটাকে বলা হয় সাবেশ বা সেলফ ইন্ডাকশন। এই ঘটনাটাকে বলা হয় সাবেশ বা সেলফ ইন্ডাকশন। বলছে কি, let at a certain instant of time the flux linked with the coil be phi। একটা যে কোনো মুহূর্তে একটা কয়েলের সঙ্গে যে ফ্লাক্স সেটা যুক্ত রয়েছে সেটা হচ্ছে ফাই, and at that moment the current through the coil, ওই ইনস্ট্যান্টে কুণ্ডলীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে আই। তাহলে ফাই প্রপোর্শনাল টু আই, তাহলে ফাই ইকুয়াল টু এল আই আমরা বলতে পারি। এল ইকুয়াল টু ফাই বাই আই। এল ইজ কল্ড দ্য সেলফ ইন্ডাকটেন্স। এল একটা কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় সাবেশাঙ্ক। সাবেশাঙ্ক এল কে বলা হয়। আবার দেখো ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, আমরা ম্যাগনিটিউড দিয়েছি, নেগেটিভ সাইনটাকে এখানে অমিট করা হয়েছে। তাহলে ডি ফাই বাই ডিটি মানে হচ্ছে ফাই মানে এল আই, তাহলে ই ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি, তাহলে এল ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি। তার মানে একটা কয়েলের মধ্যে যদি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইউনিট হয়, তাহলে যে ইনডিউসড ইএমএফটা তৈরি হয় তাকে সেলফ ইন্ডাকটেন্স বলে। অবভিয়াসলি ই এর ইউনিট হচ্ছে ভোল্ট, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড ইনভার্স। এই ভোল্ট অ্যাম্পিয়ার সেকেন্ড ইনভার্স এই ইউনিটটাকে বলা হয় হেনরি। সেই জন্য সেলফ ইন্ডাকটেন্স এর ইউনিট হচ্ছে হেনরি। এখন একটা কয়েলের যদি নাম্বার অফ টার্নস থাকে এন, তাহলে সেলফ ইন্ডাকশন এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার হয়। তার মানে সেলফ ইন্ডাকশন কার সঙ্গে প্রপোর্শনাল না নাম্বার অফ টার্নস এর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। ইট ডিপেন্ডস অন দ্য শেপ, সাইজ অ্যান্ড ডাইমেনশন অফ দ্য কয়েল। মানে এই কয়েলের শেপ, সাইজ এবং ডাইমেনশন এই তিনটে জিনিসের ওপর নির্ভর করে। যেমন ধরো একটা ছোট কেস, যদি ধরো এখানে সেলফ ইন্ডাকটেন্সটা হচ্ছে 2 হেনরি, আর এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ডিআই বাই ডিটি পজিটিভ, অর্থাৎ কারেন্ট এখানে বেড়ে যাচ্ছে প্লাস 0.5 অ্যাম্পিয়ার সেকেন্ড ইনভার্স। তাহলে ইনডিউসড ইএমএফ কত হবে? এল ইন্টু ডিআই বাই ডিটি। তার মানে 2 ইন্টু 0.5 মানে প্লাস 1 ভোল্ট। কিন্তু একই রকম ভাবে যদি ডিআই বাই ডিটিটা -2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে ইনডিউসড ইএমএফ কত হবে? -4 ভোল্ট। -4 ভোল্ট। এবার আমরা আসছি সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড। একটা সলিনয়েডের সাবেশাঙ্ক আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করছি। একটা প্রাইমারি সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা অলরেডি পড়েছি, বি ইকুয়াল টু মিউ জিরো এন আই। এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। সেটাকে আমরা এখানে ভেঙে লিখলাম। কি লিখলাম না মিউ জিরো এন বাই এল ইন্টু আই, মিউ জিরো এন বাই এল ইন্টু পাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারলাম? বি ইকুয়াল টু মিউ জিরো এন বাই এল ইন্টু আই। এন হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস, এল হচ্ছে লেংথ। ইফ দ্য রেডিয়াস অফ দ্য সলিনয়েড বি আর অ্যান্ড দ্য নাম্বার অফ টার্নস বি এন, এটা তো গেল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ফাই এক একটা কয়েলের, এক একটা পাকের মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? বিএ। কিন্তু এখানে এনটা টার্নস আছে, তাহলে ফাই ইকুয়াল টু বি ডট এ ইন্টু এন। তাহলে এবার বি এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম, এ এর ভ্যালু বসিয়ে দিলাম পাই আর স্কোয়ার। দেখো আমরা বাকি পুরো টার্মটাকে আলাদা রেখে আইটাকে আলাদা রাখলাম। তাহলে এই যে ফাই ইকুয়াল টু এল আই,
এটা তো আমাদের ইকুয়েশন, ফাই ইকুয়াল টু এল আই, তাহলে এল ইকুয়াল টু হবে আই ছাড়া বাদবাকি যে জিনিসটা। তাহলে বাদবাকি যে জিনিসটা এর মধ্যে দেখো মিউ জিরো একটা কনস্ট্যান্ট, এল একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, আর স্কোয়ার একটা কনস্ট্যান্ট। তাহলে সেলফ ইন্ডাকটেন্স প্রপোর্শনাল টু এন স্কোয়ার, যেটা আমরা আগে আমরা এটা পড়েছিলাম যে এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার হবে, সেটা এখানেও প্রমাণ করা গেল। অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য শেপ অ্যান্ড সাইজ। শেপ অ্যান্ড সাইজ মানে কি, দেখো লেংথের উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড করে, এন এর উপর ডিপেন্ড করে। তার মানে এখানে লেংথ, শেপ অ্যান্ড সাইজের উপর ডিপেন্ড করে। মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা আবার আরেকটা ঘটনা। এখানেও আবেশ, এখানেও লাইন্স অফ ফোর্সের চেঞ্জ। এখানে কি দুটো কয়েল আছে, একটা হচ্ছে যার মধ্য দিয়ে একটা অল্টারনেটিং কারেন্ট যাবে, যদি ডিসি কারেন্ট পাঠাই তাহলে তো কনস্ট্যান্ট কারেন্ট হবে, খানিকক্ষণ বাদেই ও স্টেডি কারেন্ট পেয়ে যাবে। স্টেডি কারেন্ট পেয়ে গেলে ম্যাগনেটিক ফ্লাক্স ফিক্সড, ম্যাগনেটিক ফ্লাক্স ফিক্সড হয়ে গেলে ইনডিউসড ইএমএফ জিরো। তাহলে এখানে একটা কয়েল আছে না, কয়েলের একটা কয়েল, তার মধ্যে একটা অল্টারনেটিং সোর্স লাগানো আছে। অল্টারনেটিং সোর্স মানে কারেন্ট কন্টিনিউয়াসলি চেঞ্জিং, আর তার নেবারহুডে আর একটা কয়েল লাগানো আছে, দ্যাট ইজ আরেকটা কয়েল আছে, দ্যাট ইজ সেকেন্ডারি কয়েল। তার মানে প্রাইমারি কয়েলে যখনই কারেন্টের চেঞ্জ হবে, তখন এই যে সেকেন্ডারির সঙ্গে যে লিঙ্কড ফ্লাক্স, সেই লিঙ্ক ফ্লাক্সের চেঞ্জ হবে। তার মানে সেকেন্ডারি কয়েলের সঙ্গে সংযুক্ত যে আবেশ রেখা, তার পরিবর্তন হবে। ফলে সেকেন্ডারি কয়েলে একটা ইনডিউসড ইএমএফ এবং একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। হিয়ার টু কয়েলস আর মিউচুয়ালি কাপলড। মিউচুয়ালি কাপলড মানে পরস্পর সম্পর্কযুক্ত। দে ক্যান বি প্লেসড সাইড বাই সাইড, তাদেরকে পাশাপাশি রাখা যেতে পারে, অর কোঅ্যাক্সিয়ালি রাখা যেতে পারে, সমাক্ষীয় ভাবে রাখা যেতে পারে। ওয়ান কয়েল containing current is called প্রাইমারি কয়েল। একটা কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহ যায়, তাকে আমরা প্রাইমারি কয়েল বলি, আর আরেকটাকে আমরা বলি সেকেন্ডারি কয়েল, যার মধ্য দিয়ে ফ্লাক্সের চেঞ্জ হবে, তাকে আমরা বলছি সেকেন্ডারি কয়েল বা গৌণ কয়েল। when the current changes in the primary coil, যখন প্রাথমিক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়, then the flux change through the secondary coil, তাহলে গৌণ কুণ্ডলীর সঙ্গে ফ্লাক্সের প্রবাহের চেঞ্জ হয়। hence an induced EMF is produced in the secondary coil, তখন গৌণ কুণ্ডলীতে একটি আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়, ফলে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। this phenomena is called mutual inductance, এই ঘটনাকে বলা হয় পারস্পরিক আবেশ, মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশ। এটা একটা ঘটনা। এখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে বলা হয় পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকটেন্স, কারণ একজনের প্রভাবে আর একজনের মধ্যে ফ্লাক্স চেঞ্জ ঘটছে। যদি মনে করা হয় যে কোনো একটা মুহূর্তে, let at any instant of time the current through the primary coil be I and flux linked through the secondary coil be phi, যদি মনে করা হয় যে প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট চেঞ্জ হচ্ছে আই আর ফ্লাক্স লিঙ্কড হচ্ছে ফাই, তবে at any instant of time phi proportional to I, তাহলে phi equal to mi, m equal to phi by I। তাহলে এই যে m, আগেরটায় l পাওয়া গেছিল, এটাই m পাওয়া গেল। m একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এই m টাকেই বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স, পারস্পরিক আবেশ গুণাঙ্ক, মিউচুয়াল ইন্ডাকটেন্স। আবার দেখো E ইকুয়াল টু ডিফাই বাই ডিটি, তোমরা এখানে মড ইউজ করতেই পারো, কারণ এখানে আমরা নেগেটিভ সাইনটাকে নিচ্ছি না। তাহলে E ইকুয়াল টু এম ডিআই বাই ডিটি, তাহলে এম ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি। তাহলে প্রাথমিক কুণ্ডলীতে যদি সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের মান একক হয়, তাহলে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলে থাকি। অবভিয়াসলি এল এর মতোই এম এর এককটাও হেনরি, কারণ এখানে তুমি পাবে ভোল্ট, অ্যাম্পিয়ার, সেকেন্ড ইনভার্স, তার মানে এই জিনিসটাও মানে এম এর এককও হচ্ছে হেনরি। দেখো এখানে বলেছে কি, আমরা একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স করব
কিসের না দুটো কনসেন্ট্রিক কয়েল আছে, দুটো কনসেন্ট্রিক কয়েল আছে। এই যে বড় যে কয়েলটা, এই কয়েলটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা হচ্ছে I1 এবং একটা রেডিয়াস হচ্ছে R1 আর একটা রেডিয়াস হচ্ছে R2। তোমরা জানো যে একটা কয়েলের মধ্যে, এটা আমরা পড়েছি, একটা কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, কারেন্ট প্রবাহিত হয়, তখন তার পারিপার্শ্বিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং এই চৌম্বক ক্ষেত্রের মান এর কেন্দ্রের কাছে একটি ক্ষুদ্র অঞ্চলের মধ্যে সুষম, মানে ইট ইজ ইউনিফর্ম ইন এ স্মল রিজিয়ন নিয়ার দ্য সেন্টার। সেই জন্য আমরা ভিতরের কয়েলটার মধ্যে আপাতত কারেন্টকে দিচ্ছি না, আমরা দিচ্ছি বাইরের কয়েলের মধ্যে। তাহলে এই যে ভিতরের কয়েলটা রয়েছে এর মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না, অবভিয়াসলি এই কারেন্টটা চেঞ্জিং, এই কারেন্টটা I1 যে কারেন্ট, এটা হচ্ছে চেঞ্জিং। কনস্ট্যান্ট কারেন্ট হলে কিন্তু ফ্লাক্স কনস্ট্যান্ট, ফ্লাক্স কনস্ট্যান্ট হলে কিন্তু কোনো রকম ভাবেই তোমার ইনডিউসড ইএমএফ এর কোনো গল্প বলা যাবে না, কারণ ইনডিউসড ইএমএফ বলতে গেলেই আমাকে ফ্লাক্স চেঞ্জের কথায় আসতে হবে। এখন এই যে কয়েলটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তার জন্য তার কেন্দ্রের কাছে যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড নিয়ার দ্য সেন্টার, সেটা কত হবে? B = μ0I1 ডিভাইডেড বাই 2R1। এটা ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। তাহলে ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য ইনার কয়েল, এই যে ইনার কয়েল, ভেতরের যে কুণ্ডলীটা, এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে না? B হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করেছে বাইরের কয়েল, আর তার সঙ্গে গুণ হবে এরিয়া। তাহলে phi = μ0I1 ডিভাইডেড বাই 2R1 ইন্টু πr2 স্কোয়ার। এখন phi = MI1, phi মানে যেটা ভেতরের কয়েলে তৈরি হয়েছে, ফ্লাক্স চেঞ্জ = M ইন্টু I1। এবার এই যে টার্মটা আছে, এই টার্মটাকে I1 ছাড়া বাদবাকি যে টার্মটা রয়েছে, বাদবাকি যে রাশিটা রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে M = μ0 πr2 স্কোয়ার ডিভাইডেড বাই 2R1। তার মানে দুটো কয়েল বৃত্তাকার, সমকেন্দ্রিক, মানে কোসেন্ট্রিক, তাদের জন্য যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা হচ্ছে এইটা। এবার আমরা আরেকটা ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের কথা বলবো। এখানে কি হয়েছে? রোটেশন অফ দ্য কয়েল, কয়েলের রোটেশন হচ্ছে, কয়েল ঘুরছে। তাহলে কয়েল ঘুরলে ইট কাটস দ্য লাইনস অফ ফোর্স। এই যে ফ্রেজটা কাটস দ্য লাইনস অফ ফোর্স, বলরেখাকে ছেদ করে, এই যে কথাটা আমরা বলি কাটস দ্য লাইনস অফ ফোর্স, তার মানেটা হচ্ছে ফিজিক্সে এই মানে এই ফ্রেজটা ইউজ করা হয়, কাটস দ্য লাইনস অফ ফোর্স। তার মানে হচ্ছে কি, কাটস দ্য লাইনস অফ ফোর্স মানে বলরেখার পরিবর্তন, বলরেখার পরিবর্তন। তো এখানে N, এখানে S, এর মধ্যে যখন কয়েলটা ঘুরবে, তাহলে কয়েলটা ঘুরলে কি হবে? ইট কাটস দ্য লাইনস অফ ফোর্স। তার মানে এর মধ্যে কি হবে? বলরেখাগুলোকে, বলরেখার সংখ্যার পরিবর্তন হবে। As the coil rotates in the magnetic field, it cuts the lines of force. So an induced EMF is produced in the coil. তাহলে কি করছে? সে বলরেখাগুলোকে ছেদ করছে, ফলে কুণ্ডলীতে একটি আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। Let the magnetic induction be B, এখানে চৌম্বক আবেশ হচ্ছে B, and its cross sectional area হচ্ছে A, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। তাহলে নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল BN, আমরা ধরে নিলাম কয়েলের পাক সংখ্যা হচ্ছে N। সো দ্য ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল, সুতরাং কুণ্ডলীর সঙ্গে যুক্ত যে ফ্লাক্স, সেটা কি হবে? phi = NBA, NB.A। তাহলে phi = কি? NBA cos theta। and থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল সোয়েপ্ট, অর্থাৎ যতটা কোণ ও ঘুরেছে। এখন যতটা কোণ ও ঘুরেছে সেটাকে আমরা ওমেগা টি বসাতে পারি, কারণ ওমেগা হচ্ছে θ/t, সার্কুলার মোশনে, বৃত্তীয় গতিতে আমরা পড়েছি। তাহলে phi = NBA cos ওমেগা টি।
তাহলে ইনডিউসড ইএমএফ আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। তাহলে ডি ফাই বাই ডিটি মানে হচ্ছে কি, দেখো এন বি এ ডি বাই ডিটি কস ওমেগা টি, কস ওমেগা টি। তাহলে কস ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, এই মাইনাসে মাইনাসে গেল প্লাস, তাহলে এন ওমেগা মড অফ বি মড অফ এ সাইন ওমেগা টি। তাহলে ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি। এই ই জিরোটাকে বলা হয়, ই জিরো ইকুয়াল টু কি, এন ওমেগা ম্যাগনিটিউড অফ বি ভেক্টর ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, এটাকে বলা হয় শীর্ষমান, পিক ভ্যালু। এখন এখান থেকে একটা বড় কনক্লুশন ড্র করা যায় কি না, একটা কয়েল যখন চৌম্বক ক্ষেত্রে ঘোরে, when a coil rotate in a magnetic field, then an induced EMF is produced, আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এবং এই আবিষ্ট তড়িৎচালক বল দেখো সাইনোসয়েডাল, মানে ফাংশন অফ সাইন অর ফাংশন অফ কোসাইন। তার মানে এই যে কয়েলটা যখন ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করছে, ইট কাটস দ্য লাইনস অফ ফোর্স, অ্যান্ড ওয়েন ইট কাটস দ্য লাইনস অফ ফোর্স, ইনডিউসড ইএমএফ ইজ প্রডিউসড, আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। আর ইনডিউসড ইএমএফ যে তৈরি হচ্ছে তার নেচারটা কি না, অল্টারনেটিং ইএমএফ, প্রত্যাবর্তী তড়িৎচালক বল। এই গ্রাফটা দেখো ওই পিরিয়ডিক মোশনের মতো, যেমন আমরা সিম্পল হারমোনিক মোশন করি সেরকম সাইনোসয়েডাল গ্রাফ। সুতরাং এই যে পিক, এই যে ইএমএফ যেটা ইনডিউসড ইএমএফ, ইট ইজ এ ফাংশন অফ টাইম, টাইমের ফাংশন। এবং টাইমের ফাংশন কি রকম না, ফাংশন অফ সাইন, টাইম তো ভ্যারিয়েবল, ইট ইজ এ ফাংশন অফ সাইন। তাহলে এই জন্য এটাকে আমরা বলবো যে ইট উইল প্রডিউস অ্যান অল্টারনেটিং ইএমএফ। ধরো এখানে যে নিউমেরিক্যালটা বলা আছে বা যে সমস্যাটা আমাদের দেওয়া আছে, একটা কয়েলের 200টা পাক আছে, তার এরিয়া বলে দেওয়া আছে 0.2 মিটার স্কোয়ার, is rotated at half revolution per second, and it is placed in a uniform magnetic field of 0.01 Tesla perpendicular to the axis of rotation of the coil. The maximum voltage generated in the coil is 2 pi by beta volt. তাহলে বিটার ভ্যালু আমাদের কাছে জানতে চেয়েছে, what is the value of beta। এখানে দেখো এন হচ্ছে কত, 200 নাম্বার অফ টার্নস। এ ইকুয়াল টু 0.2 মিটার স্কোয়ার, এরিয়া হচ্ছে 0.2 মিটার স্কোয়ার, আর বি হচ্ছে 0.01 টেসলা। তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। তাহলে ডি ফাই বাই ডিটি মানে মাইনাস ডি বাই ডিটি এন এ বি কস থিটা। কারণ আমরা যখন ফাই করব, এন তো থাকছেই, বি ডট এ তার সঙ্গে ডট প্রোডাক্ট থাকলে সেখানে একটা কস থিটা থাকবে, এবং অবভিয়াসলি কস থিটাকে থিটা ইকুয়াল টু ওমেগা টি আমরা লিখতে পারবো। তাহলে ই ইকুয়াল টু এন এ বি ওমেগা সাইন থিটা। যখন এটা ম্যাক্সিমাম হবে, ই ম্যাক্স, তখন সাইন থিটার ভ্যালু 1, তাহলে এটার ভ্যালু হবে কি এন এ বি ওমেগা। এখন ও কি বলেছে, রেভলিউশন, হাফ রেভলিউশন পার সেকেন্ড। হাফ রেভলিউশন মানে হচ্ছে অর্ধেক, হাফ আরপিএস। তাহলে হাফ আরপিএস মানে কি 2 পাই বাই 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 কেটে গেল মানে পাই। এবার ভ্যালু গুলো আমরা বসিয়ে দেব। তাহলে এটা হচ্ছে কত, 0.4 পাই। 0.4 পাই মানে 2 পাই বাই 5। তাহলে আমাদের এখানে দিয়ে দিয়েছিল কি 2 পাই বাই বিটা, তাহলে বিটার ভ্যালু কত, 5। সো দ্য ভ্যালু অফ বিটা উইল বি 5। তার মানে যে কোনো জায়গায় আমরা যখনই ফ্লাক্স চেঞ্জের কথা বলবো, সেখানেই কিন্তু ইনডিউসড ইএমএফ তৈরি হবে। ফ্লাক্স কনস্ট্যান্ট থাকলে ইনডিউসড ইএমএফ এর কোনো ব্যাপার নেই, কিন্তু ফ্লাক্স চেঞ্জ থাকলে সেখানে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, বা সেখান থেকে ইনডিউসড কারেন্টও তৈরি হবে।
দেখো ট্রান্সফরমার এটা আমাদের পাড়ায় বা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় একটা করে ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমার কি করে না, ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট বাই হুইচ অল্টারনেটিং ভোল্টেজ ক্যান বি স্টেপ আপ অর স্টেপ ডাউন। এখন দেখো আমাদের বাড়িতে বা আমাদের লোকালিটিতে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে এসি ভোল্টেজ, এবং এসি ভোল্টেজ দেওয়ার সুবিধা হচ্ছে এসি ভোল্টেজকে একটাই লাইন ভোল্টেজ দেওয়া যায়, একটাই লাইন ভোল্টেজ দেওয়া যায়। কারণ না হলে কি হয় যে যে ইলেকট্রিক সাপ্লাই করে, যে কোম্পানি বা যে সংস্থা ইলেকট্রিক সাপ্লাই করে, তাকে তো কনজিউমার ওয়াইজ ইলেকট্রিসিটি সাপ্লাই করা হতো। যে আমার দরকার 440 ভোল্ট, তাহলে আমার বাড়িতে 440 ভোল্ট দিতে হবে। তোমার বাড়িতে দরকার 880 ভোল্ট, তাহলে তোমার বাড়িতে 880 ভোল্ট দিতে হবে। তার কাছাকাছি একটা ছোট বাড়ি আছে, তার দরকার 220 ভোল্ট, তাহলে তার জন্য আলাদা একটা ভোল্টেজ দিতে হবে। তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পোটেনশিয়াল ডিফারেন্সের বা এই বিভবের লাইনগুলো টানতে হবে, যেটা অনেকটাই খরচ সাপেক্ষ। সেই জন্য অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া হয়। অল্টারনেটিং ভোল্টেজ বা যে ভোল্টেজটা আমরা আমাদের লোকালিটিতে আসে সেটা অল্টারনেটিং ইন নেচার। অল্টারনেটিং ভোল্টেজকে আমরা ইজিলি স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি। এই যে ট্রান্সফরমারই একটা মডার্ন বা ইকুইপড থিংস হচ্ছে, দেখবে মোবাইলের যে প্লাগটা থাকে সেই প্লাগটা কিন্তু প্লাগটা নর্মাল প্লাগের মতো থাকে না, একটা বেশ মোটা সোটা জিনিস থাকে। তার মানে ওইখানেও যে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে সেও তোমার লাইন ভোল্টেজকে কি করছে, লাইন ভোল্টেজকে কমিয়ে সে তোমার মোবাইলে ইনপুট করছে। কারণ না হলে লাইন ভোল্টেজ যা আছে ওই ভোল্টেজ আর ওই কারেন্ট যদি তোমার মোবাইলে ঢুকতো, মোবাইলটা পুড়ে যেত। তাহলে আমরা এবার পড়ার মধ্যে আবার চলে আসি যে ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট বাই হুইচ অল্টারনেটিং ভোল্টেজ ক্যান বি স্টেপ আপ অর স্টেপ ডাউন। ট্রান্সফরমার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। পারস্পরিক আবেশ আমরা এক্ষুনি পড়লাম, এই পারস্পরিক আবেশের ওপর নির্ভর করে, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ওপর নির্ভর করে ট্রান্সফরমার তৈরি করা হয়। অন স্টেপ আপ ট্রান্সফরমার মানে যেটা বর্ধিতকরণ ট্রান্সফরমার বা রূপান্তরক, তাতে নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি কয়েল, প্রাথমিক কুণ্ডলিতে পাক সংখ্যা কম থাকে, কিন্তু সেকেন্ডারি কয়েলে মানে যেটা আমরা পাবো সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকে। ফর স্টেপ ডাউন ট্রান্সফরমার এটা জাস্ট রিভার্স, উল্টো, যে প্রাইমারিতে তখন বেশি থাকবে, সেকেন্ডারিতে তখন কম থাকবে। যখন অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন কি হবে, প্রাইমারিতে অবভিয়াসলি এটা করা হয়, তখন সেকেন্ডারিতে ফ্লাক্স চেঞ্জ হবে, আর সেকেন্ডারিতে যখন ফ্লাক্স চেঞ্জ হবে তখন সেকেন্ডারিতে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তাহলে মানে এই বেসিক ফর্মাটা কোথা থেকে এসছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে যে ঘটনাটা আমরা পড়লাম সেখান থেকে এসছে। ধরো একটা আইডিয়াল ট্রান্সফরমার, একটা আদর্শ রূপান্তরক, তার ক্ষেত্রে কি হয়, এই যে দেখো এটা হচ্ছে স্টেপ আপে দেখো প্রাইমারিতে কম, সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস বেশি। এখানে ভি ইন দেয়া আছে, এটা হচ্ছে ভি আউট, ভি ইন আর এটা হচ্ছে ভি আউট। তবে এটা অবশ্য করেই মাথার মধ্যে একদম মগজের মধ্যে ঢুকিয়ে রাখবে, ট্রান্সফরমার কিন্তু অল্টারনেটিং কারেন্ট ছাড়া বা অল্টারনেটিং ভোল্টেজ ছাড়া কাজ করতে পারে না। তাহলে ভিএস বাই ভিপি ইকুয়াল টু এনএস বাই এনপি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ টার্নস ফর সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, আর ভিএস আর ভিপি হচ্ছে ভোল্টেজ, এস ফর সেকেন্ডারি, পি ফর প্রাইমারি, প্রাথমিক আর গৌণ, where V be the voltage and N be the number of turns. For ideal transformer, energy is conserved, শক্তি সংরক্ষিত হয়। তার মানে VS into IS, VP into IP, তার মানে যতটা এনার্জি দেওয়া হলো ঠিক ততটাই এনার্জি পাওয়া গেল। ভোল্টেজ আর কারেন্ট ভ্যারি করতে পারে, বাট টোটাল তাদের প্রোডাক্ট দ্যাট উইল রিমেন কনস্ট্যান্ট। দ্য এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার, রূপান্তরকের দক্ষতা, ইটা ইকুয়াল টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ার কত, ভিএস ইন্টু আইএস, আর ইনপুট পাওয়ার কত, ভিপি ইন্টু আইপি ইন্টু 100%। তাহলে ইটা ইকুয়াল টু কি, ভিএস ইন্টু আইএস, নিচে ভিপি ইন্টু আইপি ইন্টু 100%।
কিন্তু দেখো একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যতই বলি, আমরা সমস্ত তো আদর্শ বলি, যেমন ইঞ্জিন পড়েছিলাম, ইঞ্জিনে এফিসিয়েন্সি, একটা আইডিয়াল ইঞ্জিনে এফিসিয়েন্সি হচ্ছে 100%, কিন্তু বাস্তবে আমরা 100% পাই না। প্রচুর ফর্ম অফ এনার্জি হিট ফর্মে নষ্ট হয়ে যায়। এখানেও ট্রান্সফরমারেও আমাদের কিন্তু এনার্জি কনজার্ভ থাকে না। কি হয় না, ফ্লাক্স লিকেজ হয়, যে প্রাইমারি থেকে যতগুলো বেরোলো সেকেন্ডারিতে সব যায় না, কিছু বাইরে ছিটকে ছাটকে চলে যায়। তাহলে এখানে কি হয়, ফ্লাক্স লিকেজ হয়। তাহলে এর সলিউশন কি না, সফট আয়রন কোর, যদি আমরা ওই মজ্জাটা, মানে যে এই দুটো প্রাথমিক এবং গৌণ কুণ্ডলীর যে মজ্জাটা আমরা ব্যবহার করেছি, সেটা যদি সফট আয়রন বা কাঁচা লোহা দিয়ে তৈরি করি, তাহলে এই প্রবণতাটাকে মিনিমাইজ করা যাবে, কম করা যাবে। হিটিং এফেক্ট, এটা কমন লস, হিটিং এফেক্ট। সলিউশন কি না, থিক কপার ওয়্যার ক্যান বি ইউজড। তামার তারটা যদি মোটা হয়, তাহলে বুঝতেই পারছো তার রেজিস্ট্যান্স কম হবে, আর রেজিস্ট্যান্স যত কম হবে তত হিটিং এফেক্ট কম হবে। when current is more, তার মানে thick copper wire can be used where current is more. That is for step up transformer. Step up transformer এ প্রাইমারিতে নাম্বার অফ টার্নস বেশি থাকে, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারে তোমায় কি করবে, স্টেপ ডাউন, তো মানে তো স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে তো সেকেন্ডারিতে, মানে স্টেপ আপ ট্রান্সফরমার মানে সেকেন্ডারিতে তো কম সংখ্যক ভাগ আছে, তাহলে সেক্ষেত্রে প্রাইমারিতে মোটা কপার তার ব্যবহার করলে তার রেজিস্ট্যান্স কমে যায়। হিস্টেরিসিস লস, যেটা আমরা ম্যাগনেটিজমে পড়েছিলাম, হিস্টেরিসিস লস, এটাও ইন দ্য কাইন্ড অফ লস অফ হিট এনার্জি, ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি। হিস্টেরিসিস লস, দ্যাট ইজ ম্যাগনেটাইজেশন, ডিম্যাগনেটাইজেশনের জন্য যে এনার্জি লস হয়, এর জন্য কি হবে, সফট আয়রন কোর ক্যান বি ইউজ। সফট আয়রন কোর যদি হয়, তাহলে সফট আয়রনের কি হয়, সফট আয়রনের ওই হিস্টেরিসিস গ্রাফটা সরু হয়, কিন্তু পার্মানেন্টটা মোটা হয়। আর একটা হচ্ছে ইডি কারেন্ট লস। ইডি কারেন্টের জন্য ওই হিটিং এফেক্ট তৈরি হয়, এবং সেটাও একটা লস। এখানে কি হয় না, কোর অফ দ্য ট্রান্সফরমার শুড বি ল্যামিনেটেড অর ইমার্সড ইন অয়েল। যদি এই যেটা ট্রান্সফরমারের যে কোর, সেটাকে যদি ল্যামিনেট করা থাকে, ল্যামিনেট মানে তোমরা জানো যে যেমন আমরা রেজাল্ট গুলো ল্যামিনেট করি না, প্লাস্টিকের ফয়েলের মধ্যে ঢুকিয়ে প্রেসার দিয়ে আটকে দিই, ল্যামিনেটেড করা থাকে, অথবা ইমার্সড ইন অয়েল থাকে, অত ভারী তেল মানে থাকে না মোবিল জাতীয় যে তেলগুলো, মানে ওই রকম তেলের মধ্যে যদি ইমার্স করা থাকে, তাহলে কিন্তু কি হয়, ইডি কারেন্ট লস কম হয়। এখন এই ইডি কারেন্ট ব্যাপারটা কি না, ইডি কারেন্ট হচ্ছে এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটের সামনে যদি একটা কয়েল রাখা হয়, তাহলে সেখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয় যদি ফ্লাক্স চেঞ্জ হয়, মানে তার মধ্যে রিলেটিভ কারেন্ট যখনই চেঞ্জ হয়, তখনই সেখানে একটা ফ্লাক্স চেঞ্জ হয়, রিলেটিভ মোশন চেঞ্জ হয়, রাদার নট কারেন্ট, মোশন চেঞ্জ হয়, তখন একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, ইনডিউসড কারেন্ট তৈরি হয়। তা এই যে কয়েলের বদলে যদি আমরা মেটাল প্লেট রাখি, তাহলে যদি সেখানেও যদি ফ্লাক্স চেঞ্জ হয়, তাহলে কি হয়, এরকম ঘূর্ণি তড়িৎ প্রবাহ, যাকে আমরা বলি কি রোটেশনাল কারেন্ট তৈরি হয়। এই যে রোটেশনাল কারেন্ট তৈরি হচ্ছে, এটাকেই আমরা বলি ইডি কারেন্ট। এই ইডি কারেন্ট কোথায় ব্যবহার করা হয়, ডেড বিট গ্যালভানোমিটার। এটা নতুন কোনো জিনিস নয়, তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে যে গ্যালভানোমিটার ব্যবহার করো বা ব্যবহার করবে, ফোর্থ সেমে ব্যবহার করবে, না থার্ড সেমেই তো করেছো, থার্ড সেমেই যে গ্যালভানোমিটার গুলো ব্যবহার করেছো, সেই গ্যালভানোমিটার গুলোকে আমরা বলি ডেড বিট গ্যালভানোমিটার। ডেড বিট মানে তুমি যখনই রিফ্লেকশন দেবে, ওই জায়গাটা গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর মুভিং কয়েল গ্যালভানোমিটার কি হবে, ও দুলতেই থাকবে, ও স্টেডি হওয়াটা খুব মুশকিল। কিন্তু ডেড বিট গ্যালভানোমিটারে ও চট করে থাকবে, কারণ দেখবে ডেড বিট গ্যালভানোমিটারের যে কাঁটাটা যেখানে থাকে, একটু ঝুঁকে দেখলে দেখবে যে ডেড বিট ওই গ্যালভানোমিটারের যে কাঁটাটা, কারণ ওটা তো ম্যাগনেটিক এফেক্টের ওপর তৈরি, ওর ওপর একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের পাত লাগানো থাকে, ওই পাত ওই ইডি কারেন্ট তৈরি করে। আর ইডি কারেন্ট তৈরি করলে কি হয়, ইডি কারেন্ট তৈরি করলে কি হবে না, ইডি কারেন্ট তৈরি করলে ও তো লেন্সের সূত্র মানবে, অর্থাৎ তুমি যখনই কারেন্টটা তুলে নেবে, তখন ও আবার ঝটাস করে ওই 0
পয়েন্টে চলে আসবে, কিন্তু মুভিং কয়েল হলে অনেকবার দুলে 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 তারপর জিরোতে আসবে। এটা হচ্ছে ডেড বিট গ্যালভানোমিটার। এটা বিস্তারিত তোমরা আলোচনা আরেকটু উঁচু ক্লাসে উঠলে এটা ভালো করে পড়তে পারবে। ধরো এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে, একটা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি হচ্ছে 80%, ইট ওয়ার্কস অ্যাট 10 ভোল্ট অ্যান্ড 4 কিলোওয়াট, দ্য সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 240 ভোল্ট, দ্য কারেন্ট ইন দ্য সেকেন্ডারি কয়েল ইজ। এখানে দেখো এফিসিয়েন্সি দেওয়া আছে 80%। P1 মানে যেটা পাওয়ার সেটা হচ্ছে 4 কিলোওয়াট, মানে হচ্ছে গিয়ে 4000 ওয়াট, আর ভিপি হচ্ছে 10 ওয়াট, ভিএস হচ্ছে 240 ভোল্ট। তাহলে আইপি ইকুয়াল টু P1 বাই ভিপি, এখান থেকে 400 অ্যাম্পিয়ার আমরা পেয়ে যাব। ইটা ইকুয়াল টু কি ভিএস আইএস ভিপি আইপি, তাহলে এখানে আইএসটা আমরা বের করে নেবো, আইএসটা আমরা পেয়ে যাব। আইএসটা হচ্ছে 40/3, ক্যালকুলেশন ভেরি ইজি, 40/3 তার মানে 13.33 অ্যাম্পিয়ার। এখানে দেখো যে প্রাইমারি কয়েল অফ এ ট্রান্সফরমার ইজ কানেক্টেড টু 220 ভোল্ট এসি। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টার্নস আর প্রাইমারিতে টার্নস হচ্ছে 100, সেকেন্ডারিতে 10। সেকেন্ডারি কয়েল অফ দ্য ট্রান্সফরমার ইজ কানেক্টেড টু 2 সিরিজ রেজিস্ট্যান্স শোন বিলো। দেখো এখানে দুটো সিরিজ রেজিস্ট্যান্স আছে, 15 কিলো আর 7 কিলো। বলেছে আউটপুট ভোল্টেজ অবভিয়াসলি 7 কিলোর উল্টো দিকে। তাহলে এখানে আমরা কি করলাম, ভিএস বাই ভিপি ইকুয়াল টু এনএস বাই এনপি, আইডিয়াল ট্রান্সফরমার ধরেই আমরা করলাম। তাহলে ভিএস ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ভিপি হচ্ছে 220, এনএস হচ্ছে 10, এনপি হচ্ছে 100, তার মানে এটা 22 ভোল্ট। দ্য সেকেন্ডারি কয়েল ইজ কানেক্টেড উইথ দ্য টু রেজিস্ট্যান্সেস ইন সিরিজ, মানে 15 কিলো ওহম আর 7 কিলো ওহম, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 22 কিলো ওহম। আউটপুট ভোল্টেজ উইল বি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 7 ওহম। আমি বললাম আউটপুট ভোল্টেজ তো এই দুটোর মধ্যে পাবো, তার মানে এই দুটোর মধ্যে পাবো, মানে এই দুটো টার্মিনাল মধ্যে পাবো, তার মানে 7 কিলো ওহমের মধ্যে পাবো। তাহলে এই যে ভোল্টেজটা যে কিনা এই সেকেন্ডারিতে হয়েছে, এই সেকেন্ডারির ভোল্টেজটা শেয়ারিং হবে, মানে এর মধ্যে খানিকটা যাবে, এর মধ্যে খানিকটা যাবে। তাহলে দেখো শেয়ারিং করা মানে টোটাল হচ্ছে 22, তাহলে 7-এর মধ্যে দিয়ে যাবে, এই 22টা যাচ্ছে টোটাল কার মধ্যে দিয়ে, 22 কিলো ওহমের মধ্যে দিয়ে, তাহলে 7-এর মধ্যে শেয়ারিং, মানে যেমন তোমরা রেশিও প্রপোর্শনাল অঙ্ক করো, 7 ডিভাইডেড বাই 15 প্লাস 7, তাহলে 22, নিচে 7/22 মানে 7 ভোল্ট। এই শেয়ারিং অফ ভোল্টেজটা এটা অনেক সময় ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লাই করতে হতে পারে। এটা খুব ভালো ইম্পর্টেন্ট, মানে এটা একটা খুব সহজ উপায় টু ক্যালকুলেট দ্য আউটপুট ভোল্টেজ। এখানেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারটা বা টপিকটা শেষ হয়ে গেল। তোমরা একটু ভালো করে পড়বে, আর যে নিউমেরিক্যাল বলো বা যে প্রবলেমেটিক সিচুয়েশন বলো এখানে দেওয়া আছে ওরকম ওইগুলো তো করবেই, আর ওই রকম যে তোমাদের বই থেকে তোমরা অনুশীলন করবে। ওকে, থ্যাংক ইউ।